দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লন্ডনের রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজের জয়কে রীতিমতো গণধোলাই দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লন্ডনে ঠিক কি ব্যবহার করা হচ্ছে সজীব অজের জয়ের সাথে। হামলার শিকার হয়েছে সজীব অজের জয়, এখনো কেউ দায় স্বীকার করেনি। যুক্তরাজ্যের লন্ডনের হেনল্টে তলোয়ার নিয়ে হামলায় সজীব অজের জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে লন্ডন থেকে জানাচ্ছেন সরওয়ার হোসেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে লুটপাট করে লন্ডনে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের কয়েকজন কিভাবে দিল, এটা তাদের পাওনা ছিল। তাদের জন্য পৃথিবীটা এরকম ছোট হয়ে আসবে। মরা হাসিনাকে দিয়ে দিল্লি বানিয়েছে সাংবাদিক সম্মেলন। যদি সে জীবিত থাকতো তাহলে তার চেহারা কেন মানুষ দেখলো না? শেখ হাসিনা আর বেঁচে নেই। শেখ হাসিনা গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে মারা গেছেন। তাকে কোনো একটা হাসপাতালের ফ্রিজে তার দেহ রাখা হয়েছে। শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলন আসলে শেখ হাসিনা করেনি। এটা এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ প্রতিস্থাপিত করা হয়েছে। তারেক রহমান রাজনীতির মাঠে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, চার হাঁকাচ্ছেন, একের পর এক বোল্ড স্টেটমেন্ট। এগুলা দেখলে ভেতর থেকে অন্যরকম ভালো লাগা কাজ করে এবং বারবার আমাদের বিষয় হচ্ছে ভারতকে 7 নম্বর বিপদ সংকেত দেখালো বাংলাদেশ। সবাই বাংলাদেশ সরকারের এই বিবৃতিকে পছন্দ করেছেন। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। কথায় আছে চোরায় না শুনে ধর্মের কাহিনী। দর্শক, এমনই ঘটনা ঘটেছে সজীব অজের জয়ের সাথে। শেখ হাসিনার সাথে লাইভে বক্তব্য রাখার কথা ছিল সজীব অজের জয়ের, কিন্তু যেটি আদতেই একটি মিথ্যা ভিত্তির উপরে যেই লাইভের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত ছিলেন না, বরং এআই কর্তৃক অনুষ্ঠিত একটি অনুষ্ঠান যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ক্লিপ বাজানো হয়েছে, সেখানে সজীব অজের জয় অ্যাটেন্ড করে কঠিন ভুল করেছে বলে এখন মনে হচ্ছে। এবার তিনি যে এলাকায় বসবাস করেন সেখানে কঠিন অবস্থার সৃষ্টি করছেন এবং সাধারণ জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়ে তার উপরে আঘাত করেছে বলে জানা যায়। দর্শক, বিস্তারিত দেখবো আরো এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে সজীব অজের জয়ের উপর হামলা করা হয় এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে লুটপাট করে লন্ডনে গিয়ে বিলাসবহুল রেস্টুরেন্টে বসে মজা করে ডাব খাচ্ছে। আর ঠিক তখনই জুলাই গণ অভ্যুত্থানের কয়েকজন অগ্র সেনানী সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাকে তো শুনলেন তো কিভাবে দিল, এটা তাদের পাওনা ছিল। তাদের জন্য পৃথিবীটা এরকম ছোট হয়ে আসবে। তারপরেও এদের কিন্তু সুপার জোর কমে না, এরা সবকিছু অস্বীকার করে। এখন এই যে তার সাংবাদিক সম্মেলনে এত 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 অভিযোগ উঠে এলো, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সে সরাসরি ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশের উপরে আক্রমণ করেন। মাত্র 30 মিনিট হলেই ভারতের জন্য এটা এনাফ, খুব বেশি কিছু দরকার পড়ে না। ভারতের এই সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। এর সাথে সুর মিলিয়ে ওই যে হারপ্রীত মজুমদার না কি যেন, ওইটাও ঠিক একই কথা, যে ভারত এখানে সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। ভারত কেন এখনো সিদ্ধান্ত নিচ্ছে না? শেখ হাসিনা তো ভারতের জন্য অনেক কিছু করেছে, তাহলে কেন এখনো তারা এই সিদ্ধান্ত নিয়ে এই কাজটুকু তারা করে দিচ্ছে না? আবার কেন শেখ হাসিনাকে সেখানে পুনর্বাসিত করে দিচ্ছে না? তারা বুঝতে পেরেছে ভারত ওই কাজ না করলে আওয়ামী লীগ এখানে আর জীবনে কোনো দিন ফিরে আসতে পারবে না। এইটা বুঝতে পেরেই এখন তারা ভারতকে বারবার অনুরোধ জানাচ্ছে। শেখ হাসিনার ছেলে জয় সেও অনুরোধ জানাচ্ছে যে আসেন, আপনারা আমার মাকে ওখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে দিয়ে যান। আর ভারতও তাদের সমস্ত নীতি নৈতিকতা, তাদের কূটনীতির মাথা খেয়ে এইগুলো গলৎকরণ করছে এবং ওই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাহলে নিশ্চয় বাংলাদেশের উপর আবার মনে হয় এরকম একটা কিছু করে আমরা ওখানে হাসিনাকে পুনর্বাসিত করতে পারবো। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে দিয়ে তো তারা ওইখানে কনফারেন্সটি করিয়েছে। এটা তার কূটনৈতিক সমস্ত, এটা সে প্রথমেই সে একটি দেশের উপর সার্বভৌমত্বের উপরে আঘাত এনেছে। আচ্ছা, এই আঘাত হানার পরে বাংলাদেশ যখন এটার প্রতিবাদ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কড়া প্রতিবাদ জানানো হয়েছে ভারতের প্রতি এবং সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছে। ফ্যাসিস্ট, গণহত্যাকারী যে শব্দগুলো বলা হয়, এই শব্দগুলো বলার পরে আওয়ামী লীগের যারা বিশেষ করে ওই যে জানিস আলমগীর না মলম আলমগীর না কি যেন আছে, এইগুলোর গাত্রদাহ শুরু হয়েছে। নতুন করে আলাপ শুরু করেছে কিছু মিডিয়া, তো কিছু আছেই, তারাও যে হ্যাঁ এরকম কথা, বাংলাদেশ এটা কি কোনো কূটনৈতিক ভাষা হলো? শেখ হাসিনাকে এই শব্দগুলো উচ্চারণ করে বরং আরো কূটনৈতিক সম্পর্কটাকে ছোট করে আনা হয়েছে। মূল কথা তো আসলে ওইটা না। মূল কথা হচ্ছে শেখ হাসিনাকে কেন এই শব্দগুলো ব্যবহার করলো। শেখ হাসিনা সে একজন আল্লাহর ফেরেশতা মানুষ, তাকে এরকম গণহত্যাকারী, কসাই,
এই শব্দগুলো ব্যবহার করে ভারতের কাছে তাকে হে প্রতিপন্ন করলো। আর ভারতও এতে কি মনে করবে, তার বন্ধু, দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, তাকে এরকম বন্ধুর কাছে বন্ধুর কেউ এত ছোট ভাষায়, নোংরা ভাষায় কেউ বলে? ভিতরে মূলত জেরে যাচ্ছে, জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে, জলে রে জলে আগুন জ্বলে। এই জ্বলার কারণে মূলত এই আলানি চালানি গুলো তারা গাইতে শুরু করেছে যে এটা কোনো কূটনৈতিক ভাষা হলো, সবচাইতে বাজে কূটনীতির পরিচয় এটা হলো, এইভাবে বলা যেত, ওইভাবে বলা যেত। পরামর্শ দিচ্ছে আনিস আলমগীর এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, সব আওয়ামী লীগের যারা কালচারাল ফ্যাসিস্ট, যারা এই ফ্যাসিস্ট গুলো এবার পরামর্শ দিচ্ছে যে শব্দটা এইভাবে না বলে এইভাবে বলা যেত। মানে ওনার শব্দ শুনে ধার করে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে প্রতিবাদ জানাবে না। তবে যাই হোক, যে যেটাই বলুক, আমরা মনে করি বিএনপি সরকার এই কাজটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। সাথে সাথে ভারতকে এই বার্তা তারা দিতে পেরেছে যে আপনারা দীর্ঘদিন ধরে এদেশের মানুষের সাথে যে আচরণ করেছেন, আপনাদের সেই আচরণের মূলত বিন্দু মাত্র কোনো পরিবর্তন ঘটেনি। আপনারা সেই জায়গাতেই আছেন, আরো বরং এই জায়গা থেকে আরো 2 কদম কিভাবে আগানো যায় সেই পায়তারা আপনারা করছেন। এইভাবে যদি করতে থাকেন তাহলে আপনাদের সাথে ভবিষ্যতে বাংলাদেশের যে সম্পর্ক সেটি হয়তো খুব বেশি ইতিবাচক হবে বলে আশা করা যাচ্ছে না। এই প্রথম বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এক বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে। ইতিহাসে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জামাত, শিবির, এনসিপিতে খুশির বন্যা, বাংলাদেশ পন্থীদের মধ্যে খুশির বন্যা, ভারতপন্থীদের কান্নাকাটি। দর্শক, নয়াদিল্লিতে একটা কথিত প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে বাংলাদেশের বাধা এবং আপত্তির মুখেও তারেক রহমানের অনুরোধ, এমনকি হুঁশিয়ারি, হুমকি, এগুলো অগ্রাহ্য করে শেখ হাসিনাকে বক্তব্য রাখার অনুমতি দিয়ে যে চরম ধৃষ্টতা ভারত সরকার দেখিয়েছে, তার এমন প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার জানিয়েছে, যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ভাষায় বাংলাদেশ সরকার কোনো দিন এত কঠোর কোনো কূটনৈতিক বিবৃতি দেয়নি। এমনকি বিবৃতিটা এতটাই কঠোর ছিল, তার মধ্যে কূটনৈতিক ভাষার ব্যবহার কম ছিল। ওই বিবৃতিটা যতটা না ডিপ্লোম্যাটিক, তার চেয়ে বেশি পলিটিক্যাল। এর মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটাই তলানিতে যে কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা, ভব্যতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। রাজপথে যেরকম রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হয়, ভারতকে বাংলাদেশ সরকার ওই টাইপের হুমকি ধামকি দিয়েছে, ওই টাইপের কথা মনে করে দিয়েছে। অতএব বাংলাদেশ সরকার মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ করতে পেরেছে। হ্যাঁ, এখানে বিএনপি সরকারকে আমরা দোষ দেব না যে শেখ হাসিনার বক্তব্য কেন থামাতে পারলো না বাংলাদেশ সরকার। চেষ্টা করেছে, দীনেশ ত্রিবেদীকে বলে এসেছে এবং যা বলার সব বলেছে। এর চাইতে কঠোর কথা বলা যায় না। এখানে জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও এর চাইতে বেশি কিছু বলার ছিল না। এখন যেটা করতে পারে, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশ থেকে লাথি দিয়ে বের করে দিতে পারে। তবে এটা জামাত, এনসিপি ক্ষমতায় থাকলে যে পারত তা না। তবে এই ধরনের কথা বলেছে। বাংলাদেশ সরকার তার বিবৃতিতে ডিপ্লোম্যাটিক কাম পলিটিক্যাল স্টেটমেন্ট, শব্দ চয়নের দিক থেকে এটাকে পলিটিক্যাল স্টেটমেন্ট বলে ভুল হবে না। পলিটিক্যাল স্টেটমেন্ট, এটার কিছু তাৎপর্য আছে। যেমন ভারতকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা যা লিমিট ক্রস করেছো, কূটনৈতিক স্বাভাবিক সভ্যতা ভব্যতা কিন্তু রাখা যাবে না। তার মানে এগুলো ওভারলুক করে তোমাদের সাথে ডিল করা হবে। তোমরা বেয়াদবির চূড়ান্ত সীমা অতিক্রম করেছো, এই জন্য এত কঠোর ভাষা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের জনগণকেও বিএনপি সরকার বুঝিয়েছে যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়াগিরির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। এই যে দেখেন আমরা কোন শব্দ ব্যবহার করছি, আপনারা আমাদের সাথে থাকেন। জনগণের বোধগম্য ভাষায়, ইন্টেলিজেবল ভাষায় ভারতকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের কোন সরকার হোক, সে জিয়াউর রহমান কিংবা এরশাদ কিংবা খালেদা জিয়া সরকার, ভারতের কোনো একটা কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে এবার খলিলুর রহমানরা যে স্টেটমেন্ট দিয়েছে, এত কঠিন স্টেটমেন্ট কোনোদিন কেউ দিতে পারেনি, কেউ দেখাতে পারবে না। বরং স্টেটমেন্টটা নিয়ে এখন আমি ফরেন পলিসির একজন স্টুডেন্ট হিসাবে অবজার্ভ করছি, অনেকে গবেষণা করছে এটা লিখলোটাকে, এটা খলিলুর রহমান নিজাতে লিখছেন না দিল্লিতে যে প্রেস মিনিস্টার আছেন তাদের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। এ ধরনের প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে এরকম নানান দিক কনসিডার করা হয়, পররাষ্ট্র সচিব জড়িত থাকেন না, এটা একদম খলিলুর রহমান নিজের লেখা। মানে সবাই পছন্দ করেছে লেখাটা। এর চাইতে কোনো কঠিন ভাষা ব্যবহার করা সম্ভব ছিল না। জামাত, এনসিপি ক্ষমতায় থাকলেও ভারতের বিরুদ্ধে এর চাইতে কঠিন ভাষায় প্রতিক্রিয়া জানাতে পারতো না, যেটা বিএনপি সরকার জানিয়েছে। ধন্যবাদ তাদেরকে দিতেই হবে। এই জায়গায় বিএনপির সাথে আমরা আছি দর্শক। এবং যত বড় বিবৃতি, সাধারণত ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট ছোট হয়, কারণ অল্পের মধ্যে কৌশলগত কিছু পরিভাষা ব্যবহার করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বলতে আলাদা একটা কথাই আছে। তার মানে
ছোট্ট কথা বলে বড় কিছু বোঝানো হবে, বলা হবে আমরা উদ্বিগ্ন, বিষয়টা আমরা অবজার্ভ করছি। এরকম দুই একটা কথার মাধ্যমে হুমকি লুকাইতে থাকে। আমরা অবজার্ভ করছি, আমরা গভীরভাবে অবজার্ভ করছি। অতি দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখেছেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিতে হবে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের অবশ্যই যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।